আমাদের বাংলাদেশ থেকে আসতে হলে 5.5 লাখ থেকে 6 লাখ টাকা খরচ করে। তুমি কত টাকা দিয়ে আসছো? 1 লাখ রুপি সামথিং। আর আমি আসছি 6 লাখ টাকা দিয়ে। এখন আমার তো হাত পা বাঁধা দেয়ালে পিঠ আটকানো, যে আমি যদি যাই আমার পরিবার হতাশ। এই ফ্যাসিলিটি গুলো আমাদের দেশের এজেন্সি গুলো আমাদেরকে দেয় না। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন সিঙ্গাপুরে, দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী নগর রাষ্ট্র সিঙ্গাপুর, এক সময়ের ব্রিটিশ উপনিবেশের বাণিজ্যিক স্থান হিসাবে ব্যবহৃত দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে। দেশটিকে এশীয় অর্থনীতির বাঘ বলা হয়। রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্য বিখ্যাত এই সিঙ্গাপুর। তবে নিজেদের স্থিতিশীল অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় সুনাম কুড়িয়েছে। প্রায় 75% বাসিন্দা চীনা বংশোদ্ভূত, বাকিরা মালয়েশিয়া ও ভারতীয় বংশোদ্ভূত। ধনী এই দেশটির অর্থনীতি বিদেশি শ্রমিকদের উপর অনেকটাই নির্ভরশীল। 2030 সালের মধ্যে দেশটির বিদেশি বাসিন্দাদের সংখ্যা মূল জনগোষ্ঠীর অর্ধেক হবে, এমন ধারণা আগেই করেছিল সিঙ্গাপুর সরকার। দর্শক, এই সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা কত বা এখানে বসবাস করছে বাংলাদেশি তাদের সংখ্যা কত সেটি সঠিক জানা যায়নি। তবে ধারণা করা হয় 1 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কাজ করছে। দর্শক, সেই কাজের সঙ্গেই আমরা এখন পরিচিত হব, আপনাদেরকে পরিচিত করাবো। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি এখন সিঙ্গাপুরে অনেকদিন ইচ্ছা ছিল যে সিঙ্গাপুরে আমাদের যারা ভাইরা এখানে কাজ করছেন, পরিশ্রম করছেন, তারা ঘাম ঝরাচ্ছেন, দেশে টাকা পাঠাচ্ছেন, তাদের কথা তুলে ধরবো। তো এর আগে যতবার এসেছি সিঙ্গাপুর শহরের মোস্তফা মার্কেট আশেপাশে, তারপরে মেরিনা বে, এগুলোতেই ঘোরা হয়েছে। কিন্তু শ্রমিক এলাকায় যেখানে আমাদের প্রায় 1 লাখের বেশি কর্মী কাজ করেন, তাদের কাছে কখনো আসিনি। তো এই প্রথমবারের মতো না আসলাম। আসার পরে খুবই উচ্ছ্বসিত হয়েছি। দর্শক, প্রায় 50 কিলোমিটার পাড়ি দিয়ে সিঙ্গাপুরের একেবারে শেষ মাথায় এসেছি। আজকে তাদের সঙ্গে মিলিত হব এবং তাদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের সুখ দুঃখ, সমস্যা, সম্ভাবনা সবকিছু দর্শক তুলে ধরবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? মাদারীপুর শিবচরে। আমাদের যে সিস্টেমটা, আমাদের বাংলাদেশ থেকে আসতে হলে, যেমন আমি আসছি আজ থেকে 1.5 বছর আগে 5.5 লাখ থেকে 6 লাখ টাকা খরচ করে। তো আমরা ইন্ডিয়ান, আমাদের সাথে আবার ইন্ডিয়ানরা আসছে একই ব্যাচে ইন্ডিয়া থেকে। তো আমাদের আসার পর আমাদের কোম্পানি আমাদেরকে প্রথম 3 মাস কাজ দেন। তো 3 মাস আমরা খুব হতাশ যে কোম্পানি কাজ দিচ্ছে না, আমাদের টাকা নাই, আমাদের লোন করে আসতে হয়েছে। কারণ আমরা প্রবাসে যারা আসি ম্যাক্সিমাম মানুষ ঋণ করে আসতে হয়। ঋণ ছাড়া কোনো মানুষ আসতে পারে না, 95% মানুষ ঋণ করে আসে। তখন ওই 3 মাস আমরা খুব হতাশ, আমাদের কাজ দিচ্ছে না, এই সেই। তখন আমাদের সাথে আমাদের কোম্পানির এক ইন্ডিয়ান, ও 3 মাস কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ার কারণে রাগ করে কোম্পানিতে রিজাইন দিয়ে চলে গেছে। আচ্ছা, যে ভাই তুমি কেন চলে যাও? এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি জিজ্ঞেস করছি, ভাই তুমি কেন চলে যাইতেছো? তোরা তো তামিল। তো ওদের সাথে ইংলিশ আর কিভাবে কথা বলছি, তো বলতেছে যে ভাই আমি চলে 3 মাস হয়ে গেছে, কোম্পানি কাজ দিতেছে না, আমি এখন চলে যাবো, অন্য কোম্পানিতে আবার আসবো। তুমি কত টাকা দিয়ে আসছো? 1 লাখ রুপি সামথিং। তার মানে আমার বাংলাদেশ টাকায় 1.5 লাখ টাকার মতো কাছাকাছি আসে। আর আমি আসছি 6 লাখ টাকা দিয়ে। এখন আমার তো হাত পা বাঁধা দেয়ালে পিঠ আটকানো, যে আমি যদি যাই আমার পরিবার হতাশ। আমি যদি যাই আমার ঋণ গুলো আমি দিতে পারবো না। আর ওরা চিন্তা করে 1 লাখ টাকাতে আসছি, কাজ নাই, এক্সপিরিয়েন্স হয়েছে, সেকেন্ড টাইম আমি অন্য কোম্পানিতে ভালো বেতনে আসতে পারবো। কারণ তারা আমি বলতে পারবো আমি সিঙ্গাপুর থেকে আসছি, সিঙ্গাপুর আমার আইপি ছিল। এই জন্য এই ফ্যাসিলিটি গুলো আমাদের দেশের এজেন্সি গুলো আমাদেরকে দেয় না, বরং সেই এজেন্সি যেভাবে পারে আমাদেরকে আরো চাইতে। আপনাদের এখানে বেতন টেতন যা আছে ভালো, কিন্তু ওই যে আসতে যে বিরাট একটা অঙ্কের টাকা খরচ হয়ে যায়। বেতন ভালো, এটা ডিপেন্ড করে সম্পূর্ণটা কোম্পানির বসের উপরে। যেমন এমনও বস আছে প্রত্যেক বছরে স্যালারি আপ করে, 1 পয়সা করুক আর 10 পয়সা করুক করে। আর কিছু কোম্পানি আছে আপনি 10 বছর 15 বছর করলেও আপনার স্যালারি কোনোদিনও বাড়াবে না। যেসব কোম্পানির নিজস্ব কাজ, কিন্তু স্যালারি বাড়াচ্ছে না, কিন্তু আবার আসতে যে আপনার এই 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ খরচ হচ্ছে, তাহলে তো এটা তো সেই তুলনায় ইন্ডিয়ান শ্রমিকদের তুলনায় আমরা সাফারার। ইন্ডিয়ার থেকে আমরা প্রচুর সাফারার, কারণ ওরা আমাদের থেকে সব দিক থেকে ফ্যাসিলিটি বেশি পায়। সব দিকে ওদের ফ্যাসিলিটি বেশি, আমাদের ফ্যাসিলিটি কম। আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের স্যালারিও কি বেশি নাকি? না, এটা গোপনীয়তা রাখে সবাই। কারণ যেমন আমাদের কোম্পানি বাংলা ইন্ডিয়ান মিক্স আছে, কিন্তু কেউ কারো স্যালারি সেটা জানে না। যার যার পার্সোনালি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়, স্যালারি পেপারও যার যার অ্যাকাউন্টে পার্সোনালি দেয়, কেউ কারোটা জানে না। এখন যদি আমাকে কোম্পানি বেশি দেয়, অন্য একজনকে কম দেয়, আমি তাকে বলবো না যে আমি বেশি পাই। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা সাফারার। আর
কোম্পানির বস ঠিকঠাক মতো স্যালারি বাড়ায় না, কিছু কিছু কোম্পানি আছে, আবার কিছু কিছু কোম্পানি আছে খুব ভালো, ওরা বছরে বছরে স্যালারি বাড়ায়। আচ্ছা, ভাইরা কি বাংলাদেশি? কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, দাস তাপস। দেশের বাড়ি আপনাদের? কুষ্টিয়া জেলা। বাড়ি যশোর পাশে। আপনার? ব্রাহ্মণবাড়িয়া। এখানে কত বছর আছেন? 7 বছর। আচ্ছা, শিপইয়ার্ডে আছেন? আচ্ছা, কেমন এখানে সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধা কেমন? ভালো। আচ্ছা, তো স্যালারি ট্যালারি সব ঠিক আছে? আচ্ছা, এমনি মানে মাসে বেতন কেমন আসে করে? $1000 এখানকার। বাংলাদেশের টাকায় হচ্ছে 1,80,000। রাইট, কারণ US ডলারের থেকে একটু কম, তাই না? $80,000। তো মোটামুটি 7 বছর ধরে ধারাবাহিকভাবে আছেন। আরো ইচ্ছা আছে যে কাজ করবেন? আচ্ছা, আপনি কতদিন আছেন? 5 বছর। কেমন স্যালারি পান? 700। ভালো আছেন তো, মানে হ্যাপি? আচ্ছা, বাড়িতে টাকা পাঠাচ্ছেন নিয়মিতভাবে? ইচ্ছা আছে কি আরো করবেন? আচ্ছা, কেমন আছেন বলেন তো? কি নাম? রাজীব। আচ্ছা আচ্ছা, কতদিন হলো? 6 বছর। আচ্ছা, ভালো আছেন? মানে কোনো সমস্যা নেই? আচ্ছা আচ্ছা, এমনি সরকারের কাছে আপনাদের চাওয়া কি? চাওয়া হচ্ছে একটাই, বলেন তো। সরকারের কাছে অনেক চাওয়া। হ্যাঁ, তবু বলেন তো যেইগুলি তুলে ধরা দরকার সেটা তুলে ধরা দরকার বলতে, যেমন যে বাংলাদেশের এজেন্সিগুলা, হ্যাঁ, সেন্টারগুলা যেগুলো যত পরিমাণ টাকা নেয়, এটা কিন্তু মানুষকে মেরে ফেলা মারছে। আচ্ছা, অত টাকা লাগে না। আচ্ছা, প্রায় প্রথম আসতে 7-8 লাখ টাকা যেমন আসার সময় ম্যাক্সিমাম মানে 2-3টা দালাল পড়ে যায়, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনার 7-8 লাখ টাকা নিয়ে নেয়, কারো থেকে 6 লাখ, কারো থেকে 8 লাখ ওইরকম নিয়ে নেয় সিঙ্গাপুরে আসতে। বিশেষ করে সিঙ্গাপুরে বেশি নাই। আমি দুবাই ছিলাম আগে, দুবাইতে মনে করো অনেক টাকা কম লাগে, ওখানে মানে আসতে অনেক টাকা হ্যাঁ পড়ে যাচ্ছে। ওটা আমার প্রশ্ন হচ্ছে যে ওটা যদি সরকারে বা ওটা সরকারি ভাবে দেয় ওটা ভালো হয়, মানে অনেক মানুষের। কিন্তু ওটা যে পাবলিকের মাধ্যমে দিছে, ওরা দালাল, মানে অনেক টাকা মানুষকে গলা চিপে নিচ্ছে টাকাগুলো, বুঝছেন? কারণ মানুষ আসেও লাগে, ওটা ওদেরকে ছাড়াও কিন্তু চলতে পারবে না। এই কারণে এটা সরকারের দরকার। সিঙ্গাপুর সরকারের নির্ধারিত যে রেট আছে, ওই রেট অনুযায়ী যদি সরকার পাঠানোর ব্যবস্থা করে তাহলে লাভবান হবে। এটাই আসল কথা। আমরা প্রবাসী, প্রবাসীদের কোনো দেশ নাই। বাংলাদেশেও গেল প্রবাসী, এই দেশে এলো প্রবাসী। আমাদের দেশ হলো বিমানে যতটুকু থাকি অতটুকু আমাদের দেশ। আরেকটা কথা আছে, যেমন আমি ইউটিউব করে গেছি 5 বছর পরে, আমার সবকিছু কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিন্তু সেন্টারে কি করে আমাদেরকে ওদের সাথে ডাইরেক্টলি মালিকের সাথে কথা বলা যায় না, ঠিক আছে? বলাই দেয়, কিন্তু বলে তোমরা বললো না। কারণ আমরা যদি বলি আমাদের বেতন বেশি লাগবে, ওরা কি করে মানে না, যদি বেতন বেশি চায় কোম্পানি নিতে চাইবে না, কিন্তু আদতে আমাদেরকে নেবে, আমাদেরকে না নিয়ে উপায় না, কারণ আমরা সবকিছু জানি। ওরা ওটাও পর্যন্ত গিয়ে রাখে। কারণ আমার কথা হচ্ছে, আমার এইখান থেকে যদি 10,000 টাকা বাংলাদেশ সরকার পায়, বেশি যায়, বা মাসে যদি $2 করে দৈনিক বাড়তি হয়, মাসে কত আসে? প্রায় $200 আমি বাড়তি পাই। ওটা সরকারের কাছে যাচ্ছে, ওটা বেনিফিট হচ্ছে না, কিন্তু ওটার কারণে ওরা ওটাও বন্ধ করে তুমি বললো না, ওটাও বলতে দেয় না। তাহলে কেমন কথা? ওটা বলতে দেয় কিন্তু বলে যে বললো না, বললে নিবে এরকম। আমরা যে ভাই বড় ভাই যে কথা বললো অ্যাকচুয়ালি ঠিক। এখন বর্তমানে বাংলাদেশে যে কনস্ট্রাকশনের ট্রেনিং সেন্টার থেকে আসে 12 লাখ 10 লাখ টাকা নিতেছে, ঠিক আছে? এত টাকা তো এই দেশে আসতে লাগে না। পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, ওখান থেকে একজন লোক 1.5 লাখ টাকায় আসে, 2 লাখ টাকা আসে, আমাদের এত টাকা কেন লাগবে? এই প্রশ্ন আমার সরকারের কাছে, আমাদের এত টাকা কেন লাগবে? হ্যাঁ, কালকেও ইন্ডিয়া থেকে 5 থেকে 6 জন লোক আসে কাল ইন্ডিয়া, ঠিক আছে?
তো 1.5 লাখ টাকা দিয়ে আসে, 3 জন লোক 1.5 লাখ টাকা করে আসে ভারত থেকে। আর আমাদের দেশ থেকে একজন লোক আসতে গেলে 10 লাখ, 15 লাখ, 12 লাখ। এটা কেন? যে তাদের দেশ থেকে আমাদের দেশের দূরত্ব তো এত বেশি না। আর বিমান ভাড়া বলতে কি বোঝায়? আমাদের দেশে বিমান ভাড়া অনেক বেশি। ইন্ডিয়ার লোক যারা কাজ করে এরা হলো বেশিরভাগই আলিবাবা দেয়। তাদের থেকে আমরা বাঙালি যারা বাইরে আছে খুব পরিশ্রম করে এবং তাদের কোনো মূল্যায়ন নাই, বাঙালিদের কোনো মূল্যায়ন নাই। আমরা মনে করে এক ইন্ডিয়ার কোনো সমস্যা হলে সব ইন্ডিয়া ঝাঁপায় পড়ে, কিন্তু আমাদের বাঙালির ভিতরে ওই সম্মানটা নাই, কারো কাছে কেউ যায় না। মনে করেন আপনারা আমরা একটা বিপদে পড়লে আমাদের এম্বাসিতে গেল আমাদের ওরকম মূল্যায়ন করে না, যেমন ইন্ডিয়ার এরকম ভাবে করে দেশে। তো আজকে সাক্ষাৎ করলাম, সবাই মন খুলে তাদের সুখ দুঃখ সব বলেন। এই যে পাশের ভাইটা খুব আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলেছেন। তো উদ্দেশ্যটা হলো এটাই, আমাদের বাইরে যারা কর্মী আছেন তাদের ব্যাপারে যাতে বাংলাদেশ সরকার মনোযোগী হন, কম খরচে যাতে আসতে পারে। তারা যেমন বলছিলেন যে ভারতীয় একজন শ্রমিক এখানে আসছে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে, আর বাংলাদেশের 5 লাখ 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আসছে। তো এর ফলে তারা এমন অবস্থা, যদি অসুবিধা হয়, কোনো বেতন নাও পায়, তাও তারা এখানে থাকে বাধ্য তারা, কেন বিপুল টাকা খরচ করে তারা ঋণ নিয়ে আসে। তো তাদের অনুরোধ হলো এই খরচটা যাতে কমে এবং পাশাপাশি তারা যাতে পাসপোর্টের সমস্যাগুলো না পড়ে, টাকা পাঠানোটা যাতে আরো স্মুথ হয়, এই সুযোগ সুবিধাগুলো যদি কার্যকর হয় তাহলে আমাদের বৈধ পথে টাকা যাবে, কম খরচে আসতে পারবে, টাকাটাও তারা তুলতে পারবে। এটাই হচ্ছে তাদের দাবি, যে দাবিটা খুবই যৌক্তিক মনে করি এবং এটা প্রাসঙ্গিক। এটাই হচ্ছে দর্শক তাদের দাবি। ভালো থাকবেন, আবার আসবো। যেখানে যেখানে বাংলাদেশের আমাদের কর্মীরা আছে, বাংলাদেশের মানুষ আছে, সেই মানুষের কথা তুলে ধরবো। এই ধারা দর্শক অব্যাহত থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।